আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান। আমার সাথে বলতে চাই ভৌতিক দুনিয়ার কিন্তু 204তম এপিসোড আজ প্রচার হতে চলেছে এবং আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো অনেক ভালো লাগবে। বিকজ আজকে অনেকদিন পর নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই ক্যাপশন দেখে এবং পোস্টার দেখে বুঝে গেছেন আজকে তারানাথ তান্ত্রিকের ঘটনা থাকছে আপনাদের জন্য। এবং আমি আশাবাদী যে আজকের এপিসোডের এই ঘটনা আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগবে। ভালো না লাগার কোনো কারণ নেই, বিকজ আজকে হাসান হাবিব ভাইয়ের অসাধারণ ভয়ঙ্কর একটা ঘটনা লিখে পাঠিয়েছেন এবং এরপরে ফিরোজ ভাইয়ের একটা মধ্যরাতের ভয়ের ঘটনা আছে। আশা করছি দুটি স্টোরি আপনাদের কাছে জমজমাট রকমের ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, ঘটনা চলে যাবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারা যদি চান ভৌতিক দুনিয়ায় ঘটনা পাঠাবেন তাহলে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠানোর দুটি বই আছে, একটা ভৌতিক দুনিয়া@gmail.com থেকে এই ইমেলে ঘটনা সেন্ড করতে পারেন, BHOUTIKDUN@gmail.com ঠিক এখানে ঘটনা সেন্ড করতে পারেন। অথবা আপনারা চাইলে ঘটনাটি অবশ্যই হোয়াটসঅ্যাপ আকারে ঘটনা পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0409301111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসিম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হাজির হলাম তারানাথ তান্ত্রিকের আরেকটি ঘটনা নিয়ে। তারানাথের আশ্রমে রনি সাহা নামে একজন লোক বলল, গুরুদেব নমস্কার। তারানাথ হাতের ইশারায় নমস্কার জানিয়ে বলল, বলো কি দরকার? রনি সাহা তখন বলল, গুরুদেব জমিদার বাবু রানা প্রতাপের ছেলে শ্রীকান্ত প্রতাপ অস্বাভাবিক আচরণ করছে, আপনার দর্শন খুব প্রয়োজন। তারানাথ তখন বলল, তা যাবো কিভাবে? শাহ তখন বলল, গুরুদেব ওই জঙ্গলে হাঁটা ধরবেন, নদী পার হলে গ্রাম আছে, একটা গ্রাম পাবেন, ওখানে লোকদের জমিদার বাবু নাম বললে সবাই দেখিয়ে দেবে। তারানাথ তান্ত্রিক তখন বলল, যা তাহলে আমি রাতে যাব। রনি সাহা বলল, প্রণাম গুরুদেব। তারানাথ তার আশ্রমে লোকদেরকে ভূত প্রেত তাড়ানোর কাজ করে সেরে গভীর রাতে জঙ্গলের পথের দিকে হাঁটা শুরু করলেন। জ্যোৎস্না রাত, জঙ্গলের মাঝে রাস্তা, পায়ের নিচে শুকনো পাতার কর্মর আওয়াজ যেন আসছে। নির্ভীক হয়ে তারানাথ তান্ত্রিক আপন মনে হেঁটে চলেছেন। তারই মাঝে হালকা হালকা বাতাস বইছে রাস্তায়। রাতের জঙ্গলে আড়াল অন্ধকারে মিটমিট করে জ্বলছে তার লাল চোখ। সেই বাগানে গর্জন যেন হৃৎপিণ্ড বের হওয়ার উপক্রম হলো। তারানাথ মন্ত্রপুত হাতের ইশারা যেন গোল করে অন্ধকারে লাল চোখ টল টল করছে এবং বাঘরূপী পিশাচ জিন নজরবন্দি করে রাখেন, ফলে সেখান থেকে পিশাচটা যেতে পারে না। ক্রমাগত বাঘের আর্তনাদ করেই যাচ্ছেন। তারানাথ তান্ত্রিক তখন বলল, বড়কো চিনতে পারিস নি আমাকে? রাতে আগুন তো খেপে খাবার বাড়ানোর আশায় শিকার ভেবে বাঘ বেশে আমায় ভয় দেখাচ্ছিস। এবার আটকা পড়ে থাক, যখন এই পথ দিয়ে আসবো তখন তোকে মুক্ত করে দেব। তারানাথের এমন কথা শুনে অন্ধকার কাছে আড়ালের জল জল লাইটগুলো যেন চোখগুলো ভয় রীতিমতো পালিয়ে গেল। দূর থেকে ভাসছে শিয়ালের ভয়ঙ্কর আর্তনাদ। কেবল আটকা পড়ে থাকলো বাঘরূপী অশরীরী জন্তু, কেবল তারানাথের মন্ত্রপুত নজরবন্দিতে। এরপর তারানাথ পৌঁছে যান নদীর ঘাটে। সেখানে নৌকায় বসে আছে তার মাঝি এবং তারানাথের সামনে এগিয়ে বললেন, রে বাবু, আমাকে নদী খানা পার হতে দিতে পারবি? মাঝি তখন বলল, অবশ্যই অবশ্যই, আপনার জন্যই তো বসে আছি এতক্ষণ।
এরপর তারানাথ নৌকায় বসলো। তারানাথ রানা প্রতাপের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেও মাঝি কেবল এক প্রকার মাথা নাড়িয়ে যায়। বলে রাখা ভালো, মাঝি চাদরতে বোকা আড়াল করে নৌকা চালাচ্ছিল। নদীর মোহনায় মাঝখানে ঘুরপাক সৃষ্টি হলো। তারানাথ নৌকার সামনে তাকিয়ে দেখলো মাঝি নেই। তারানাথ বিষয়টা আন্দাজ করতে পারলেন কিছু একটা ঘটতে যাচ্ছে এখানে। নদীর মোহনায় পানি ঘুরপাক এলো বিশাল এক বড় পিশাচ। পিশাচটা মোটা কণ্ঠে বলল, তারানাথ, তোর নাম অনেক শুনেছি। কখনো কি ভেবেছিস আজ আমাদের খাবার হতে চলেছিস? তারানাথ তখন বলল, আমার নাম যখন শুনেছিস তাহলে এটাও অজানা নয় আমি কি কি করতে পারি। পিশাচটা রেগে লাল বর্ণের চোখ করে যেন এগোতে থাকলো এবং তারানাথ বংশপুত সিঁদুর ছিটালে পিশাচটা ভয়ঙ্কর আর্তনাদ করে ওঠে। পানিতে চারপাশে ভয়ঙ্কর মাথা অপব এবং পানি থেকে উপরে উঠতে থাকে। তারানাথকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই তারানাথের কাছে অদৃশ্য বলয়ের কারণে আক্রমণ করতে ব্যর্থ হয়ে যায় সে পিশাচের দল। তারানাথ তখন বলল, মূর্খের দল, ভেবেছিস আমি অপ্রস্তুত হয়ে এসেছি? দেখ, তোদের রাজা দৈত্যকে বন্দি করেছি। পিশাচগুলো শান্ত হয়ে অনুনয় বিনয় করে বলতে লাগলো, গুরুদেব, আপনি আমাদের রাজাকে ছেড়ে দেন। এই নদীর মোহনায় আমাদের অদৃশ্য সীমায় তাকে আমরা শিকার বানাই যেই আসে। তারানাথ তখন বলল, তোদের সীমানায় আমি আসেনি, বরং নিয়ে আসা হয়েছে। আমাকে বেশি ক্ষিপ্ত করিস না, তোদের সবগুলোকে তারা দেবীর অভিশাপে জ্বালিয়ে ছাই করে দেব, বুঝতে পেরেছিস? পিশাচের যেন মারাত্মক ভয় পেয়ে যায় তারানাথকে। এ যেন স্বয়ং বিপদ ডেকে এনেছে পিশাচরা। পিশাচের মধ্যে যে মাঝি বেশে বসেছিল সে বলল, গুরুদেব, আমি চাই না আমার দুষ্ট কাজের জন্য আমার জাতিগুলো বলি হোক। রাজাকে মুক্ত করুন, আমি আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। এরপর তারানাথ বলল, বেশ, তবে তাই হোক। এরপর পিশাচ রাজাকে মুক্ত করে দেন। রাজা হাত জোর করে প্রণাম করে বলতে লাগলো, গুরুদেব, আমরা নদীর মোহনায় অদৃশ্য সীমানায় বন্দি আছি। বাঁচি বেশে থাকা কেবল ওই সীমানায় বাইরে মুক্ত। নদীতে জেলেরা আমাদের উৎপাত ঠেকাতে নৌকায় এক বুজুর্গ দরবেশের নদীর মাঝখানে এনে আমাদেরকে বন্দি করে দেয়। এই জেলেগুলো দোহাপনায় বিশেষ কাঠ নৌকায় ব্যবহার করতে পারে। বাঁচি বেশি আমাদের প্রজাজনদেরও তাদের ক্ষতি করতে পারেনি। আপনি দয়া করে আমাদেরকে বন্দি দশা থেকে মুক্ত করুন। আমাদের আহাত সীমিত হয়ে গেছে, জীবন সংকীর্ণ হয়ে গেছে। তারানাথ তখন বলল, মুক্ত করে দেব, তবে একটা শর্ত আছে। পিশাচটা তখন বলল, কি সেই শর্ত বলুন? তারানাথ তখন বলল, তোরা মানুষকে আর ভয় দেখাবি না, তাদের ক্ষতিও করতে পারবি না। পিশাচটা তখন বলল, তবে তাই হোক। তারপর তারানাথ বড় পিশাচটি সহ পিশাচের দলকে অদৃশ্য বন্ধন মুক্ত করে দেয়। তাকে নমস্কার জানিয়ে চলে যায়। মাঝামাঝি বেশি পিশাচটি নদীর পার করিয়ে দেয়। প্রণাম জানিয়ে সেও গায়েব হয়ে যায়। এরপর তারানাথ আশেপাশের বাড়ির লোকজনকে জিজ্ঞেস করে জমিদার রানা প্রতাপের বাড়িতে চলে যায়। গভীর রাতে বাড়ির তারানাথ তান্ত্রিক যেন হাজির হয়ে যায়। তারানাথ বলল, কোথায় কে আছিস? বেরো। তারপর জমিদার দরজা খুলতে খুলতে বলল, কে আসলো আবার? তারানাথ তখন বলল, তোর চাকরকে যার কাছে পাঠিয়েছিলে আসতে, সে অতিথি আমি। জমিদার রানা প্রতাপ বলল, গুরুদেব, আপনি এসেছেন? তারানাথ তখন বলল, এসে গেছি। জমিদার তখন বলল, দিনে আসতে তো পারতেন। তারানাথ আবার বলল, ওরে নাদান, দিনে আশ্রমে ব্যস্ত থাকি, বল কি সমস্যা? জমিদার তখন বলল, গুরুদেব, আমার ছেলে কেন জানি পাগলামি করছে, ঠিকঠাক মতো খায় না। আপনি তো হয়তো বা শুনেছেন, আমার ছেলে 5টা মেয়ে, একমাত্র পুত্র শ্রীকান্ত, শেষ বয়সে এখন তাকে দেখভাল করতে হচ্ছে। তারানাথ তখন বলল, ব্যাপারটা বুঝতে পেরেছি। রোগীর কাছে না গেলে
এই রোগ ধরতে পারবো না। জমিদার তখন বলল, গুরুদেব গুরুদেব আসুন, আমার ছেলে ঘরে চলেন, আপনাকে নিয়ে যাই। ঘরে নিয়ে তারানাথ তান্ত্রিককে দেখতে পায় শ্রীকান্ত খুবই করুণ দশায় আছে, খুব অবস্থা গুরুতর। তারানাথ ঘরে পা রাখতে শ্রীকান্ত অন্ধকারে জল করা চোখ আর মোটা গলায় বলে উঠল, এসেছিস তারানাথ? এত কষ্ট করে আসার দরকার কি ছিল? বিষাস্তে লাগিয়ে খোঁজ নিতে পারতি, 1 সপ্তাহের আগে আসলে বাঁচাতে পারতি। এখন 2 দিন পরে শ্মশানে যাবে। তারা তখন বলল, তোকে জ্ঞান দিতে হবে না, তুই কে? হ্যাঁ, তোর পরিচয় দে। শ্রীকান্ত মোটা কণ্ঠে বলল, আমি কে? যেটা শুনে তোর চোখ কাঠ হয়ে যাবে রে। তারা তখন বলল, চোখ কাঠ হবে নাকি তোকে শ্মশানে চিতার কাঠ হবি, বুঝতে পারবি। শ্রীকান্ত মোটা কণ্ঠে বলল, তোর তো দেখি প্রচন্ড সাহস, তবে শোন, আমি ব্রহ্মদৈত্য, আমি ব্রাহ্মণ ছিলাম। একটা সময় অপঘাতে আমার মৃত্যু হয়, ফলে ব্রহ্মদৈত্য হই। তারা তখন বলল, সবই বুঝলাম, তোকে পাঠিয়েছে কে? দৈত্যটা তখন বলল, আমি বলবো না। তারানাথ আবার বলল, দেখ বলে ফেল, প্রতিদিন তোকে তারাতে এসে দর্শন করতে যেন না হয়, বুঝলি? তোকে মুক্ত করে দেব, স্বর্গে যাবি। এই ব্যর্থ দুনিয়া ব্যর্থ শোকে আটকা পড়ে থাকার নেহাত বোকামি, বুঝতে পেরেছিস? দৈত্যটা তখন বলল, বেশ, তবে শোন, আমাকে পাঠিয়েছে কালিদাস তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক তখন বলল, পাঠানোর কারণটা কি? দৈত্যটা তখন বলল, এই শ্রীকান্তের সৎ দাদিমা তাকে গানও করেছে হিংসে বসে। তারানাথ তান্ত্রিক তখন বলল, কিসের হিংসা? দৈত্যটা তখন আবার বলল, আমি জানি না। জমিদার রানা প্রতাপ তখন বলল, ছি 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 ছি, আমার এই জঘন্য কাজ করতে পারে, এতটা জঘন্য কাজ করতে পারে? দৈত্য তখন বলে উঠল, দেখ তারানাথ, কালিদাস তান্ত্রিক কালো জাদু করে এই ছেলের শরীরে আমাকে আটকে রেখেছে, যাতে কষ্ট দেয় এই ছেলের বর্ণের শরীর ত্যাগ করতে পারবো। আমি নিজে থেকে ত্যাগ করতে পারছি না। শুধু তাই নয়, তুই যদিও আমাকে দেহ ত্যাগ করালেও তাতে লাভ হবে না। মাছ দ্বারা কালো জাদু করা হয়েছে। মাছ যতদিন বেঁচে থাকবে ততদিন ওর শরীরে অঙ্গ সচল থাকবে, অচল হলে শ্মশান হয়ে যাবে। তারা তান্ত্রিক তখন বলল, তোকে বন্দি করেছে শরীরে, তবু হাসছিস? দৈত্যটা তখন বলল, নিজের দুঃখে অন্যরা হাসত, অন্যের দুঃখে পৈশাচিক সুখ পাই আমি এখন। তারা তখন জমিদারকে বলল, দেখুন দেখুন, কালিদাস তান্ত্রিকের কাছে আমাকে দেখা করতে হবে এখন। জমিদার তখন বলল, কিন্তু সে কি? আপনি কি এই রাতে আবার ওনাকে ওখানে নিয়ে যাবেন নাকি? তারা তান্ত্রিক তখন বলল, সময় কম, জীবন বাঁচানোটাই মুখ্য, বুঝতে পেরেছি। জমিদার তখন বলল, বেশ বেশ বেশ, দেখেন যেটা ভালো মনে হয়। তো আমার ছেলেটাকে সুস্থ করা যায় গুরুদেব, যা পারেন করুন, আমার কোনো সমস্যা নেই। এই বলে জমিদারের চোখ মুখে যেন জল চলে এলো, পিতৃ হৃদয় যেন ফেটে যাচ্ছে সন্তানের আর্তনাদে। তারানাথ তান্ত্রিক তখন কালিদাস তান্ত্রিকের কাছে চলে যান এবং কালিদাস তখন বলল, এসেছিস তারানাথ, নমস্কার। নমস্কার জানিয়ে কালিদাস আবারও বলল, আপনি আমার বয়স বড়, আপনি এ ধরনের কাজ কেন করলেন? কালিদাস তখন বলল, তুই কোন উদ্দেশ্যে এসেছিস আমি বুঝতে পারছি, তবে শোন, জমিদার নাকি বুড়ি মহিলার উপরে নির্যাতন করত ভয়ানক ভাবে, আর তাই তাকে সান্ত্বনা দিয়ে বদলা নেওয়ার প্রতিশ্রুতি দিই, বুঝতে পেরেছিস? তারা তান্ত্রিক তখন বলল, আপনি কি কখনো যাচাই করেছেন তার কথাগুলো কি সত্য কিনা? কালিদাস তান্ত্রিক তখন বলল, এটা তো কখনো ভেবে দেখিনি। তারা তান্ত্রিক তখন বলল, তাহলে বিনা বিচারে একজন নিরপরাধকে প্রাণ সংশয়, আমি না হয় ব্রহ্মদত্তকে দেহ ত্যাগ করাতে পারবো, আপনি মাছের কালো জাদুটা রক্ষা করুন, বুঝতে পেরেছেন? কালিদাস তান্ত্রিক তখন বলল,
যদি ছেলেটা নিরপরাধ হয় তার জন্য ক্ষমা চাচ্ছি, বা না গেলে স্বর্গাহরে যজ্ঞ করব। তবে এই ছেলে মাছের কালো জাদুর হাত থেকে আমার বাঁচানো সম্ভব নয়। কালো জাদু করার ছোট্ট তাবিজটি মাছের মুখে দেয়া আছে, তারপর ওই নদীতে মাছটি ছেড়ে দেওয়া হয়েছে। নদীতে একই মাছ অনেকগুলো আছে। কোনটি সেই কালো জাদু করা মাছ সেটা আমার পিশাচে দ্বারাও উদ্ধার করা অসম্ভব। তারানাথ তান্ত্রিক নিরুপায় হয়ে বললেন, গুরুদেব, তাহলে আসি। কালিদাস তান্ত্রিক তখন বলল, তাহলে আমি প্রার্থনা করব মা কালী যেন তোকে কঠিন আপদে সাহায্য করে। তারানাথ তান্ত্রিক জমিদার বাড়ির উদ্দেশ্যে জঙ্গল দিকে আসার সময় মাঝখানে বসে মন্ত্রপুত করে রীতিমতো পিশাচদের আহ্বান করলেন। তারানাথের পরিচিত পিশাচরা আসার সময় জঙ্গলে জোরে জোরে বাতাস হলো। মনে হলো এই বুঝি গাছ ভেঙে তারানাথের গায়ে পড়ে যাবে। পিশাচরা তখন বলল, গুরুদেব 2 দিন পর স্মরণ করলেন। তারানাথ তান্ত্রিক তখন বলে উঠল, জরুরি কাজ দেখায় তোদের আর স্মরণ করা হয়নি। পিশাচরা তখন বলল, তবে বলুন কি সাহায্য করতে পারি। তারানাথ তান্ত্রিক শ্রীকান্তের বিষয় জানালেন। পিশাচরা তখন বললেন, ওই বুড়ি মহিলার ব্যাপারে খোঁজ নিব, এরপরে জানাচ্ছি, ঠিক আছে? একই সাথে শ্রীকান্তের করিনের সাথে কথা বলে সব জানবো, আপনাকে জানাবো। তবে ওই মাছটি আমাদের পক্ষে বের করা সম্ভব নয়। এই বলে পিশাচটি চলে যায়। তারানাথ একা একা ভাবতে লাগলেন এবং বলতে লাগলেন, মাগো, মা, আমি কখনো তোমার আশীর্বাদে ব্যর্থ হইনি। এই যাত্রা সফল করো, আমায় সফল করো। কিছুক্ষণের মধ্যেই পিশাচটা যেন হাজির হয়ে বলল, গুরুদেব, গুরুদেব। তারানাথ তান্ত্রিক তখন বলল, সমাচার পেলি? পিশাচটা তখন বলল, হ্যাঁ, পেয়েছি। ওই বুড়ি মহিলা তার মেয়ের জামাই বাড়িতে এসেছে। সে চেয়েছিল জমিদার ছেলেকে বেড়ে তার মেয়েকে নাতি জমিদার হবে। আর এটা হিংসা কেননা তার রাতের কেউ ছিল না। তারানাথ তখন বলল, এদিকে শ্রীকান্তের কারেন কি বলল? পিশাচটা তখন বলে উঠল, সে বলেছে শ্রীকান্তকে কালো জাদু করেছে তার বড় সৎ দাদিমা। তবে জমিদার বাড়ির পুকুর ঘাটে পৌঁছতে শ্রীকান্ত যাওয়ার সময় দেখে তার দাদি গোসল করে কাপড় পরে বাড়ির থেকে যাচ্ছিল। পেছনে সাপ ছবল দেওয়ার মতো অবস্থা। শ্রীকান্ত রাস্তার আশেপাশে থাকা লাঠি দিয়ে সাপটাকে ধরে ফেলে দেয়। লাঠির আওয়াজে দাদি তাকিয়ে তার জমিদার নাতি তাকে মাথায় হাত বুনিয়ে নিয়ে যায় জমিদার বাড়ির দিকে। বলতো এই ঘটনা জানতো না বুড়োটা, যদি জানতো তাহলে বুঝতো তার নাতি তাকে কতটা ভালোবাসে। বেটার নাতির জন্য তার এই প্রাণ সংশয় হতো না। তারানাথ তান্ত্রিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ বড়ই বিচিত্র জীব, কে আপন আর কে পর বিচার করতে পারে না। তুই আপাতত চলে যা, পরে দরকার হলে তোকে পরে ডাকবো। তারানাথ ভোরে আলো ফুটবে এমন অবস্থায় হাজির হলো জমিদার বাড়িতে। জমিদারকে সমস্ত ঘটনা খুলে বলল। তারানাথ বলল, আজকের এই দিনে ব্রহ্মদত্তকে তাড়িয়ে দেব। আপনি যত তাড়াতাড়ি পারেন ওই মহিলাকে আবার সামনে হাজির করেন। জমিদার তখন বলল, আচ্ছা গুরুদেব, ঠিক আছে। তারানাথ তান্ত্রিক শ্রীকান্তের ঘরে দেখেন শ্রীকান্ত শিকলবদ্ধ অবস্থায় আছে। এদিকে সকালে সূর্য উঠে গেছে। তারানাথ তান্ত্রিক রীতিমতো শ্রীকান্তের মাকে বলল, আপনি জমিদার বাবুর নদীর ঘাটে ওইদিকে আসতে বলবেন, ঠিক আছে? আমি ওখানে এই দিন যজ্ঞ করব। যা প্রয়োজন আপনার চাকরকে নিয়ে এখনই পাঠিয়ে দিন। শ্রীকান্তর শেষ দিন আজকে হতে পারে। এসব শুনে শ্রীকান্তের মা যেন কান্না চোখে বলল, আচ্ছা গুরুদেব, ঠিক আছে। তারানাথ যখন নদীর সামনে বহুকাল পরিত্যক্ত বট গাছের সামনে যজ্ঞ করতে লাগলেন, সূর্যের আলোকিত আকাশটা ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেল। চারিদিকে হালকা বাতাস যেন বইছিল। এর মধ্যে জমিদার তার সৎ মাকে নিয়ে নদীর ওখানে চলে আসে, তারানাথের সামনে চলে আসে। তারানাথের যোগ্য থাকার কারণে শিকলে থাকা শ্রীকান্ত ব্যথা আর্তনাদ করে সেই ব্রহ্মদৈত্য তার শরীরে ছেড়ে যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে।
ওঠে এবং গালি গালাজ করতে থাকে। এসব শুনে ভয়ে আতঙ্কিত হয়ে জমিদার চাকর বাকর আর এদিকে শ্রীকান্তের চিৎকার শুনে রীতিমতো শ্রীকান্তের মা জমিদারের বাড়িতে মন্দির থেকেও ছেলের কষ্টের আর্তনাদ শুনে শ্রীকান্তের মা তখন দেবী কালী পদতলে কান্না করতে করতে বলল, মা গো, মা, তুমি আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও, তাকে রক্ষা করো। এই বলে কান্না জুড়ে দেয়। এদিকে নদীর ওখানে তারানাথের সামনে এই বুড়ি মাকে আনলে তারানাথ যজ্ঞ থামিয়ে বুড়িকে বলল, এইটা আপনি কেন করতে পারেন, কিভাবে করতে পারেন? শ্রীকান্তের সৎ দাদিমা বললেন, বেশ করেছি, আমার মেয়ের ভালোর জন্য করেছি। জমিদার রানা প্রতাপ মাটিতে হাঁটু গেড়ে রীতিমতো চোখ হাত দিয়ে বলতে লাগলেন, কেন করলে মা, কেন করলে? তোমার যদি এত শখ হতো বলতে, তাহলে তোমার নাতিকে জমিদার বানিয়ে দিতাম। তুমি জানো আমার কতগুলো বের পর আমার বুকের মানিক হয়েছে। তারানাথ তান্ত্রিক তখন বলল, কাঁদবেন না জমিদার বাবু। বুড়ির দিকে তাকিয়ে বলল, আপনি যে নাতির প্রাণ হরণ করতে যাচ্ছেন, ওই নাতি আপনাকে পুকুর ঘাটের সাপ কাটা থেকে বাঁচিয়েছিল। আপনি নিতান্ত অকৃতজ্ঞ। এটা শুনে বুড়ির চোখ যেন ছলছল করে উঠল। তখন তারানাথের পা ধরে বুড়ি বলতে লাগলো, আমার জীবনের বিনিময় হলো আমার নাতির পাশান। আমার ভুল হয়ে গেছে, টাকা সম্পত্তি সুখ দিতে পারে না, আমার নাতির পাশান। এই বলে যেন ঠুকরে ঠুকরে কেঁদে উঠল সে বুড়ি। তারানাথ বলল, আমি দেখছি কি করা যায়। এই বলে তারানাথ বড় একটা বৃত্ত এঁকে তাদেরকে সেখানে থাকতে বললেন। এরপরে যজ্ঞ করে তারানাথের যজ্ঞের আগুন কাঠ সহ ওই গাছের দিকে ছুড়ে মারলে তাতে আগুন যেন জ্বলতে শুরু করলো এবং মুহূর্তেই যেন জমিদার বাড়িতে জোরে একটা চিৎকার দিয়ে শ্রীকান্ত মাটিতে পড়ে যায়। শ্রীকান্তের মা দৌড়ে শ্রীকান্তের মেঝে থেকে তুলে ঘাটে রীতিমতো শুয়ে যায়। আর ওইদিকে নদীর গাছের আগুন ব্রহ্মদত্ত আগুন দিয়ে বলল, গুরুদেব, আপনাকে পরম ধন্যবাদ। আপনি আমায় মুক্ত করলেন জাগতিক যন্ত্রণা থেকে। ঈশ্বরের কৃপা হোক। চারপাশ যেন সন্তান নামা নামা ভাব। এই দুপুরেও সন্তান নেমে এসেছে। তারানাথ বলল, জমিদার ও বুড়িকে বাসায় যেতে বলেন। এরপর তারানাথ তান্ত্রিক পিশাচগুলোকে ডাকলেন। তখন পিশাচগুলোর সর্দার হাজির হয়ে বলল, গুরুদেব, আপনার আহ্বানে ধন্য, বলুন কি সাহায্য করব? তারানাথ শ্রীকান্তের কাপড়ের টুকরো দিয়ে বললেন, একটা মাছ দিয়ে কালো জাদু করা হয়েছে, ওটাকে তোরা খুঁজে দে। পিশাচটা তখন বলল, এখনই করে দিচ্ছি। আধা ঘন্টা পর পিশাচটা সেই মাছটাকে ধরে রীতিমতো তারানাথের মন্ত্র পড়ে মাছের শিকলে শরীরে রীতিমতো চাপ দিতে মাছটি বমি করে ফেলে এবং ছোট তাবিজটা বের করে ফেলে। এদিকে শ্রীকান্ত শরীরে হালকা হয়ে যায়, জ্ঞান ফিরে পায়। তারানাথ তাবিজের যজ্ঞে আগুনে পুড়িয়ে ফেলে। আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে বললেন, প্রভু, প্রভু পরমেশ্বর, তোমার ধন্য হোক, ধন্য হোক। যজ্ঞের দিকে তাকিয়ে তারানাথ বলল, জয় তারা, জয় জয় তারা দেবীর জয়। এই পিশাচ নমস্কার জানিয়ে যেন বিদায় নিল। তারানাথ তান্ত্রিক জমিদারের বাড়িতে যায়। তারানাথ মন্ত্র পরে শ্রীকান্ত শরীরে ফু দিলে অনেকটা সুস্থ হয়ে যায়। তারানাথকে জমিদার বেশ অনেক ভালোভাবে আপ্যায়ন করলো এবং বিদায় নেয়। আকাশ যেন পরিষ্কার হয়ে গেছে, সূর্যের আলো যেন উকি দিচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছে। তারা আশ্রমে ফেরার পথে নদী পার হয়ে ওই জঙ্গলের মাঝ পথ হাঁটা ধরলে দেখতে পায় নজরবন্দিতে থাকা বাঘটি যেন বন্দী হয়ে আছে। তারানাথ তাকে মুক্ত করে দিলে বাঘটি হামলা করতে ধরলে তারানাথ লাফ দিয়ে বাঘের লেজ দুটো ধরে বেশ ঘুরিয়ে অনেক জোরে ছিটকে ফেলে দেয়। বাঘটি আর্তনাদ করে চলে যায়। তারানাথ তখন বলল, মূর্খ দানব, তোকে মুক্ত করলাম, ক্ষমা না চেয়ে আক্রমণ করিস। পারলে এবার আসিস, একদম নরকে পাঠিয়ে দেব। এই বলে তারানাথ আশ্রমের দিকে এগিয়ে এলেন। এই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। এতে হাবিব রংপুর থেকে বলছি।
থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাই। এবং আলহামদুলিল্লাহ যে হাবিব ভাইয়ের ঘটনাগুলো এখন অনেক বেশি বেটার হয়ে গেছে আগের থেকে। আমি বলবো দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি, অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে স্টোরি। এবং আজকের স্টোরিটা বেশি জোস একটা স্টোরি ছিল ভাই, অনেক ভালো লাগছে। অ্যান্ড একই সাথে বলবো দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টার স্টোরি। ওয়াও, আলহামদুলিল্লাহ দিস ইজ অনেক অনেক বেশি ভালো লাগলো। আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি, অনেক সুন্দর। এবং তারনাথ তান্ত্রিকের ঘটনাগুলো এরকমই সুন্দর হয়, আমি বিলিভ করি এতটুকু। এবং মাঝখানে আসলে আমাদের ভাই অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ওরকম স্টুডিও দিতে পারে না, স্টোরিগুলো জমছিল না। বাট হ্যাঁ, এখন আবার নতুনভাবে স্টোরিগুলো জমছে এবং ভয়ঙ্কর সেই ফিলিংসটা মনে হচ্ছে আবারও ফিরে পাচ্ছি আমরা ভৌতিক দুনিয়ায়। থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাই ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, এবং ভালো লাগলে কষ্ট ডেফিনেটলি সার্থক হয়ে যাবে। আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ছোট্ট একটি ঘটনা আছে, অবশ্যই আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলেছে ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম ফিরোজ খান, বলছি বীরপুর থেকে। ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা পাঠালাম। ঘটনাটির নাম মধ্যরাতের ভয়। শুরু করছি ঘটনা। ঘড়িতে রাত তখন 9টা বাজে। আকাশে চাঁদ উঠেছে। আহা, গ্রামের বাড়ির উঠোনে বসে চাঁদনি রাতের সবাই একসাথে পার্টিতে বসে গল্প গুজব করতে বেশ ভালো লাগে। সবাই মিলে পার্টিতে বসে গল্প করছি। আমি, আন্টি ও মা, পাশের বাড়ির আন্টি এবং চাচাতো বোনেরা। তখন আমার বয়স কতই বা হবে, তখন 4র্থ শ্রেণীতে পড়ি। রাতের বেলা সবাই একসাথে বসে আছি। আমি সবার মাঝখানে বসলাম। কিছুটা ভয়ও লাগছিল সবার গল্প শুনে। আশেপাশে গাছের একটু নড়াচড়া খানিকক্ষণ ভয় পেয়ে যায়। কি নড়ছে গাছে? এটা নিশ্চয়ই কোনো পাখি হবে, নয়তো কি। মনের মধ্যে একটা ভয় যেন কাজ করছিল। সবার মাঝখানে বসেছি, তাই ভয়টা একটু কম লাগছে। কিছুক্ষণ পরে বর্ষাকালে, তখন সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। 2 দিন আগে আমি সন্ধ্যার পর খাটে শুয়ে আছি। মা দরজার কাছে এসে বলল, এই সিফাত, একটু দেখে যা তো বাবা। একটু পরে আমি খাট থেকে উঠে পড়ি। মাকে খুঁজতে থাকি। দেখি মা রান্নাঘরে রান্না করছে। আমি মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি তখন আমাকে ডেকেছিলে কেন? মা বলল, কই না তো, আমি তো তোকে ডাকিনি বাবা। আমি অবাক হয়ে যাই, তাহলে কিছুক্ষণ আগে আমাকে কে ডাকলো? মনে মনে এটা ভাবতে থাকি। একদিন রাতের বেলা আমি মার সাথে ওয়াশরুমে যাবার জন্য বের হয়েছি। ওয়াশরুমটা আমাদের থাকার ঘরের চেয়ে একটু দূরে ছিল, পুকুর পাড়ের কাছে ছিল। আমি মার সাথে হাঁটছি। হঠাৎ করে দেখতে পাই পুকুরের পানিতে কি যেন সামনে সাঁতরাচ্ছে। এটা দেখে আমি পুকুরের পানিতে ভালো করে খেয়াল করি। একটা বাচ্চা, ছোট বাচ্চা মাঝ সাথে একটা পুকুরের পানিতে নেমে সাঁতরাচ্ছে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। মাকে বললাম। মা বলল, এটা হাঁস, রাতের হাঁস। এগুলো রাতের অন্য জায়গা থেকে উড়ে আসে, পুকুরে মাছ খায়। আমি মায়ের কথাটা বিশ্বাস করিনি, কারণ কিছুক্ষণ আগে তো আমি দেখলাম একটা বাচ্চা পুকুরের পানি সাঁতার কাটছে। আমি যাতে ভয় না পাই তাই মা বলল সেটা হাঁস সাঁতরাচ্ছে। তখন তাড়াতাড়ি করে সেখান থেকে আমরা রুমে চলে আসি। রুমে এসে আমি শুনতে পাই পুরো পুকুর জুড়ে কি যেন সাঁতার কাটছে। কিছুক্ষণের মধ্যেই যেন বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টির মধ্যে আমার কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি কাঁথাটা ভালোভাবে গায়ে জড়িয়ে শুয়ে পড়লাম। রাতের গভীর অন্ধকারে যেন ঘুমের মধ্যে মগ্ন হয়ে চলে এসেছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ভালো করে খেয়াল করে দেখি আমার গায়ের কাঁথাটা আমার গায়ে নেই। ঘরের ভিতরে আমি কোনো অশরীরী কিছু উপস্থিতি যেন টের পাচ্ছিলাম। মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। কাঁথাটা দেখি মাটিতে পড়ে আছে। আমি কাঁথাটা নিয়ে আবারও ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে দেখি পাশের বাড়ি থেকে এক কাকি এসেছে। তিনি বলছে গত রাতে নাকি তাদের বাড়ির পুকুরে একটা বাচ্চা সাঁতার কেটেছে। এটা শুনে কাকির কাছে যায়। আচ্ছা কাকি, আপনি যে বাচ্চাটিকে দেখেছেন সেটি দেখতে কেমন ছিল? কাকি বলল, আমি তো বাচ্চাটাকে দেখিনি, তবে বাচ্চার মতো কিছু একটা
মাঝরাতে পুকুরে সাঁতার কাটছিল। আমি সেখান থেকে চলে যাই এবং পরদিন রাতের বেলা আমি ঘুমিয়ে আছি। আমি শুনতে পাই আমাদের পুকুরের পানিতে কে যেন প্রচন্ড আওয়াজ করে সাঁতার কাটছে। অনেকক্ষণ হয়ে গেল, সাঁতরানো আওয়াজ যেন থামছে না। একটা সময় পাশের ঘর থেকে কে যেন বের হয়। আমি জানালাটা হালকা খুলে দেখি পাশের ঘরের কাকা পুকুরের দিকে যাচ্ছে। আমি তখনও জানালার ধারে রীতিমতো দাঁড়িয়ে তাকিয়ে আছি, পুকুরের দিকে তাকিয়ে আছি। দেখি কাকা পুকুরে কি যেন ছুঁড়ে মারলো এবং সাথে সাথে পুকুরের সাঁতরানো আওয়াজটা যেন বন্ধ হয়ে গেল। সাথে সাথে পুকুর থেকে ভয়ঙ্কর দেখতে কালো এবং লালের মতো কিছু একটা দেখা যাচ্ছে এবং সেটা উঠে এলো। কাকা এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, চিৎকার দিয়ে ঘরে প্রবেশ করে। আর তখনই আমার ঘুমটা ভেঙে যায়। ও স্বপ্ন ছিল এটা ভাবতে আমি শুনি আমার ঘরের ঠিক পাশে একটা বাচ্চা কান্না করছে। এত রাতে ঘরের বাইরে বাচ্চার কান্নার আওয়াজ, এটা তো স্বাভাবিক কিছু নয়। আমি যেন ভয় পেয়ে যাই। বাচ্চাটা এক নাগারে কেঁদে চলছে, মানে কয়েক মাস বয়সের বাচ্চা যেন কান্না যেমন হয় ঠিক তেমন ভাবে কান্না করছে। আমি ভয় কি করব কিছু যেন বুঝে উঠতে পারছিলাম না। আচ্ছা, আম্মুকে ডাকতে ঠিক হবে যদি বাচ্চার কান্নাটা থেমে যায়। এর কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নাটা থেমে যায়। আমি খেয়াল করি বাচ্চার কান্নাটা আমার কানে আর আসছে না। কি ভয়ঙ্কর একটা ব্যাপার! এত রাতে ঘরের বাইরে বাচ্চার কান্না, কার না ভয় লাগবে না? পরে আমি নাক মুখ কাঁথা দিয়ে ঢেকে ঘুমিয়ে পড়ি। এরপর অনেকটা দিন কেটে যায়, আমার সাথে তেমন কিছুই ঘটেনি। অনেকদিন পর তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। সময়টা তখন শীতকাল হবে। আমরা সবাই রাতের বেলা ব্যাডমিন্টন খেলি। আমি পাড়ার কয়েকজন ছেলেকে বলে রাখি আমরা সবাই রাতে ব্যাডমিন্টন খেলবো। কথা মাত্র সবাই রীতিমতো চলে এলো, দেলোয়ার নামের ছেলেটি এলো না। আমরা খেলতে থাকি। একটা সময় দেখি আমাদের থেকে একটু দূরে দেলোয়ার কোথায় যেন হেঁটে যাচ্ছে। আমিও কয়েকজন মিলে দেলোয়ারের পিছু নিলাম। আমরা দেখি দেলোয়ার সামনে সাদা কাপড় পরিহিত কি যেন একটা হেঁটে যাচ্ছে। দেলোয়ার এবং সে অপরটির পেছনে যাচ্ছে। আমরা সবাই নিজেদের মধ্যে আলাপ করতে থাকি, কিরে এত রাতে দেলোয়ার কার পিছু নিয়েছে আর দেলোয়ার যাচ্ছে কোথায়? আমরা জোরে জোরে আওয়াজ করতে থাকি আর বলতে লাগলাম। হঠাৎই দেখি সাদা আবরটাই নষ্ট হয়ে গেছে। মানে আমাদের কথার আওয়াজ পেয়ে রীতিমতো সাদা আবরটি সেখানে অদৃশ্য হয়ে যায়। আর দেলো তখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর সে বলতে থাকে আমি এখানে আসলাম কিভাবে? দেলোকে আমরা সবাই রীতিমতো জিজ্ঞেস করি তুই কার পিছু নিয়েছিলি বলতো? সে বললো সে নাকি তার পরিচিত কোনো একটা ডাকে নাকি তার পিছু নিয়েছে। আমরা সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। আমাদের জন্য রীতিমতো বেঁচে ফিরে সেদিন রাতে আনুমানিক রাত 2টো বাজে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি পাশের রুম থেকে আমার দাদু আমার রুমে এসে আমার খাটের সামনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত রকম দাদুর চাহনি, দাদুর চোখ দুটো যেন বড় বড় করে তাকিয়ে আছে। আমি দাদুকে দেখে অবাক হয়ে যাই, কারণ দাদু তো প্যারালাইজড, দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড। তাহলে দাদু হাঁটছে কিভাবে? অদ্ভুত ব্যাপার। তারপর আমার রুমে এত রাতে দাদু কিভাবে আসলো? আমি কিভাবে যেন ভয় পেয়ে যাই। একটা সময় দাদুকে দেখি আমার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর চাহনি নিয়ে। দাদু যেই না আমাকে ধরতে যাবে আর অমনি আমি ভয় পেয়ে যাই, কাঁথাটা নিয়ে পুরো শরীরটা যেন ঢেকে ফেলে। কিছুক্ষণের মধ্যেই দাদু মনে হয় আমার কাঁথাটা ধরে টানছে। আমি ভয় ভয় তোয়া দৌড়তে পড়তে থাকি এবং একটা সময় পুরো কাঁথাটি আমার গা থেকে সরে যায়। আর তখনই আমি চিৎকার দিয়ে ফেলি। যে দেখি আমার সামনে বাবা দাঁড়িয়ে আছে, বাবার হাতে একটা টর্চ লাইট। আমি বাবাকে জিজ্ঞেস করলাম তুমি কখন এলে বাবা? বাবা তখন বলল তোর চিৎকার শুনে তো আমি এলাম। কিছুক্ষণ পরে তুই ভয় চিৎকার করেছিস, তাই তোর চিৎকারের আওয়াজ শুনি তো আমি এখানে এলাম। দেখি বাবা আমাকে বলল এসব কিছু না বাবা, তুই ভয় পাবি না। আমি তখন বললাম বাবা আমি এখানে কিছুক্ষণ আগে দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। দাদু ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকিয়েছিল, হেঁটে আমার কাছে এসেছিল। বাবা এটা শুনে বলল আরে সবকিছু তোর মনের ভুল, ওই যে দেখ না পাশের রুমে তোর দাদু ঘুমাচ্ছে। বাবা আমাকে যতটা অভয় দেওয়ার চেষ্টা করুক না কেন, সত্যি আমি ভয়ঙ্কর রকমের ভয় পেয়েছিলাম। দাদু তো হাঁটতেই পারে না। তাহলে কি ছিল সেটা? সেটাকে আমার মনের ভুল নাকি আমাকে দেখানো হয়েছে? যেটাকে আমি কিছুক্ষণ আগে দেখলাম। আমার মাথায় হাত বলিয়ে বাবা পাশের রুমে চলে গেল। আমি ভয় ভয় শুয়ে পড়ি এবং এক সময় ঘুমিয়ে পড়ি। পরদিন আমি এলাকার সমবয়সীদের সাথে এই ব্যাপারে বললে তারা সবাই আমার কথা শুনে হেসে উড়িয়ে দেয়। আমি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসি। সন্ধ্যাবেলায় আমি পুকুর পাড়ে বসে রীতিমতো পুকুরের পানি একটা কোলে রীতিমতো ঢিল ছুঁড়ে মারছি আর পুকুরের পানি একটা একটা করে ভেসে উঠতে
দেখি। আমি আরো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকি। একটা সময় দেখি পুকুরের পানি এক গুচ্ছ লম্বা চুল যেন দেখা যাচ্ছে। চুলগুলো আস্তে আস্তে আমার দিকে আসছে, প্রায় আমার পায়ের কাছে চলে এসেছে চুলগুলো। তখনই আমি সেখান থেকে উঠে পড়ি, ভয় পেয়ে বাড়িতে চলে আসি। আমার প্রচন্ড ভয় করছিল এবং ভয় ভয় যেন দিন পার করছিলাম। কি হচ্ছে আমার সাথে এসব, আর কেনই বা হচ্ছে, কি কারণে বা হচ্ছে, আমি কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। একদিন পলাশ নামে আমার একটা বন্ধু বলল তার এক মামা আছে যে কিনা এসব বিষয়ে সবকিছু বিশ্লেষণ করে বললেন, কিন্তু অনেক পরেজগার মানুষ। আমি তাকে বললাম তাহলে তোর মামার কাছে চল, আমাকে নিয়ে চল, আমার একটু দরকার আছে তার কাছে। পলাশ বলল ঠিক আছে চল। আমিও পলাশ তার মামার বাড়িতে চলে যাই। গিয়ে দেখি তার মামা বাড়িতে নেই, বেচারা নামাজ পড়তে গিয়েছে। আমি দুজন রীতিমতো অপেক্ষা করছি। একটা সময় পলাশের মামা আসে, হাতে একটা তসবিহ নিয়ে আসে। আমি ওনাকে সালাম দিই। তারপর তার মামা আমাকে বসতে বলল এবং বলল, কি জন্য এসেছো বাবা? পলাশ বলল, মামা ও আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর সাথে ইদানিং কি যেন ঘটছে, খারাপ কিছু ঘটছে, কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। তুমি তো ওর সাথে কথা বলা শোনো না, দেখো না তার সাথে কিছু করতে পারো কিনা। আমি ওনার কাছে সমস্ত ঘটনা খুলে বললাম। উনি আমার প্রতিটা ঘটনা শুনে বলে উঠল, তোমাদের বাড়িতে খারাপ কোনো জিনের নজর আছে, বুঝতে পেরেছো? তোমাদের বাড়িতে কে কে থাকে? আমি বললাম মা, বাবা, দাদু আর কাকা কাকি, আমাদের বাসায় কয়জন মিলে আমরা বসবাস করি। লোকটা কিছুক্ষণ ভেবে বলল, তোমাদের বাড়িতে কি আর কারোর সাথে কোন ধরনের ঘটনা ঘটেছে? আমি বললাম না, তবে একবার তেলো নামের একটা ছেলেকে সাদা একটা কালো অববেশে কোথায় যেন নিয়ে যাচ্ছিল, আমরা অনেকে দেখে ফেলি, ও তেলোকে বাঁচায়। পলাশ মামা তখন বলে উঠল, তোমাদের বাড়ি থেকে কোনো পুরনো গাছ আছে? আমি বললাম হ্যাঁ আছে তো, একটা পুরনো তেঁতুল গাছ আছে, তবে তেঁতুল গাছটি তো আমাদের বাড়ির ভিতরে নেই, পুকুর পাড়ে আছে। ইউনুস আমাকে থামিয়ে দিয়ে বলল, সেই তেঁতুল গাছে কোনো সমস্যা আছে নাকি? তিনি আরো বললেন, তোমাদের চারপাশে, বাড়ির চারপাশে পর্দার ব্যবস্থা করো, যাতে ওই তেঁতুল গাছ থেকে তোমাদের বাড়ি মানে তোমাদের ঘরগুলো না দেখা যায়, বুঝতে পারছো? আর তোমাদের বাড়ির সবাইকে বলবা ঠিকঠাক মতো নামাজ কালাম পড়তে, তাহলে দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। পলাশ মামার কথা শেষ হতে সেখান থেকে আমরা দুজন চলে আসি। ওই দিন বাবাকে নিয়ে বাড়ির চারপাশ ভালো করে বেড়ার মতো একটা আবরণ দিয়ে দিই, পর্দার ব্যবস্থা করে দেখি, আর তেঁতুল গাছটিকে দেখা যাচ্ছে না। সবাইকে নামাজ পড়ার জন্য বলা হয়। এরপরে খারাপ কিছু আর ঘটেনি, তবে দাদুর ঘরে মাঝে মধ্যে কিছু একটা আওয়াজ শুনতে পেতাম। মনে হতো দাদু কারোর সাথে কথা বলছে, বিড়বিড় করে কথা বলছে, কিন্তু দাদু তো প্যারালাইজড হয়ে পড়ে আছে। একদিন রাতে এশার নামাজ পড়ে আমি বাড়ি ফিরছিলাম, পাশের এলাকার একজন আমাকে ডেকে থামায়, বলে উঠল, ভাই আমাদের বাড়িতে হয়তো বা খারাপ কিছু নজর পড়েছে, বাড়ির সবাই সাথে খারাপ কিছু না কিছু ঘটতেছে। আমি তাকে বললাম, তোমাদের বাড়ির চারপাশে পর্দার ব্যবস্থা করো, বাড়ির সবাইকে বলো ঠিকঠাক মতো নামাজ কালাম পড়তে। এভাবে কয়েকটা দিন চলে যায়। একদিন পাশের এলাকায় যাই কোনো একটা কাজে, তখন সে লোকটি আসে এবং আমাদের কাছে আসে। লোকটা বলল, এখন আমাদের বাড়ির সবাই নামাজ পড়ে, পর্দা করে। আহ কি যে শান্তি, আর কোনো খারাপ কিছু হয়নি। আপনি বাঁচালেন ভাই, আপনি বাঁচালেন। আমি তাকে সালাম দিয়ে সেখান থেকে চলে আসি। এই ছিল ঘটনা। জেফরি ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন আপনার সুমধুর কণ্ঠে। আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে। আমি আবারও আরেকটি ঘটনা কালেক্ট করেছি, পাঠিয়ে দিলাম। এর পরবর্তী কোনো এপিসোডে ঘটনাটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ। এবং একই সাথে বলবো যে দিস ইজ আউটস্ট্যান্ডিং স্টোরি, আসলে খুবই সুন্দর এবং খুবই লোমহর্ষক এবং একই সাথে খুবই ইউনিক একটা স্টোরি, মাশাআল্লাহ। এবং এটাই তো চাই, অসম্ভব রকম সুন্দর ছিল স্টোরিটা, সত্যি।
দিস ইজ আনডাউটলি অনেক সুন্দর স্টোরি ছিল ভাই, এবং আশা করছি শুধু আমার কাছে না, সবার কাছে ঘটনাটি ভালো লেগেছে এবং আপনাদের সবার কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যাবে। আপনারা যেটা করবেন, ঘন ঘন ঘটনা পাঠিয়ে দিবেন এবং অবশ্যই ভৌতিকদুনিয়া@gmail.com ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দেবেন। আমি আবারও বলছি, ভৌতিকদুনিয়া@gmail.com থেকে এখানে ঘটনা সেন্ড করে দেবেন, তাহলে আমার কাছে ঘটনা চলে আসবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং আপনারা অবশ্যই চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। অবশ্যই প্রথমে লিখবেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা, দ্যাটস ইট। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমার আরো বেশি কিছু বলার নেই, আমি এখন চলে যাব, আপনাদের ঘটনার অপেক্ষায় আছি এবং আশা করছি আপনাদের পরবর্তী অপেক্ষা বা পরবর্তী ঘটনা অনেক অনেক ভয়াবহ রকম সুন্দর লাগবে। আর দেরি করবো না, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।